কি ডিএলএড এ অ্যাডমিশন নিয়েছো? তাহলে আগামী 4 মাস নিজেকে পিকনিক, ঘুরতে যাওয়া এগুলি থেকে আলাদা রাখো। যদি তুমিও সেই জোয়ারে গা ভাসিয়ে দাও তাহলে কিন্তু তুমি সেই কম্পিটিশনে পিছিয়ে পড়বে। তোমার যে আলটিমেট টার্গেট, যে টেট পাস করে মেরিট লিস্টে জায়গা করে নেওয়া, সেটি থেকে কিন্তু তোমাকে দূরে ঠেলে দেবে তোমার এই অবহেলা করে মূল্যবান সময়গুলি নষ্ট করাতে। এখন যদি 4 মাস নিজেকে গৃহবন্দী করে সেই জায়গাটি তুমি তৈরি করো তাহলে আগামী বছরগুলিতে কিন্তু তুমি এনজয় করতে পারবে যখন তোমার বন্ধুরা ডিপ্রেসড হয়ে রয়েছে। তাই যদি তাদের থেকে নিজেকে আলাদা করতে হয়, কম্পিটিশনে নিজেকে এগিয়ে থাকতে হয়, তাহলে তোমাকে কিন্তু এখন এনজয়মেন্ট থেকে দূরে থাকতে হবে। নিজেকে গৃহবন্দী করে ফেলো, হাতে কিন্তু সময় খুব কমে আসছে। আগামী 4 মাসের মধ্যে কিন্তু তোমাকে পুরো ডিএলএড এর সিলেবাসটিকে কভার করতে হবে। আর তুমি যদি ফাঁকি দিয়ে ডিএলএড টি পাস করো তাহলে কিন্তু তোমাকে এক চান্সে টেট পাস করাটাও কঠিন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমাকে দূরে ঠেলে দেবে পরিস্থিতি। কারণ এই ডিএলএড এর ফার্স্ট ইয়ারের সিলেবাসে কিন্তু টেটের সিলেবাস। তুমি সিটেট দিতে যাও, ডব্লিউবি টেট দিতে যাও, ত্রিপুরাতে টেট দিতে যাও, সিলেবাস কিন্তু ডিএলএড পার্ট 1 এর যে সিলেবাসটি রয়েছে সেটি কিন্তু আসলে টেটের সিলেবাস। তাই বলবো সময় নষ্ট করো না, পড়াশোনাতে ফেরো। আজ আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হলো চাইল্ড স্টাডিজ। চাইল্ড স্টাডিজ কিন্তু টেটের জন্য একটি পাওয়ারফুল জায়গা। যদি এখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সেখানে তুমি স্কোর করতে পারবে, নচেত কিন্তু পারবে না। চলো আজ গিয়ে দেখে নেই চাইল্ড স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। রেগুলার মঙ্গল, বৃহস্পতি এবং শনি সন্ধ্যে 6টায় ক্লাসগুলিকে ফলো করো। যারা ক্লাসগুলিকে মিস করে গিয়েছো, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে ক্লাসগুলিকে দেখা শুরু করো এবং বারবার করে শোনো। তাহলে কিন্তু ডিএলএড এ তোমরা 80% প্লাস মার্কস পেতে পারো। গত বছর 23-25 সেশনে যারা ক্লাসগুলি করেছিল চ্যানেলে তারা কিন্তু প্রত্যেকেই 80% প্লাস মার্কস তুলতে পেরেছে। 80% এর নিচে যদি মার্কস তোলো তাহলে যতই তুমি খাটাখাটনি করো তুমি কিন্তু টেট পাস করলেও মেরিট লিস্টে জায়গা করতে পারবে না। তাই বলছি বন্ধু, এখনো সময় আছে। মনের মৌলিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফ্রয়েড মনের গঠন বিশ্লেষণ করার ক্ষেত্রকে 2টি ভাগে ভাগ করে আলোচনা করেছেন। তাহলে ফ্রয়েড মনের গঠন বিশ্লেষণ করার ক্ষেত্রকে কটি ভাগে ভাগ করেছেন? 2টি ভাগে। মনের স্থানিক ধারণা ও মনের সাংগঠনিক ক্রিয়া। তাহলে 2টি ভাগে ভাগ করেছেন কি? মনের স্থানিক ধারণা এবং মনের সাংগঠনিক ক্রিয়া। স্থানিক ধারণা কি? স্থানিক ধারণা অনুযায়ী ফ্রয়েড 3টি ভাগে মনকে বিভক্ত করেছেন। তাহলে ফ্রয়েড মনকে কটি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে ভাগ করেছেন। 1. চেতনার স্তর। যে সকল মানসিক ক্রিয়াকলাপ ব্যক্তি সচেতনভাবে করে থাকে তাকে ব্যক্তি চেতন স্তর বলে অভিহিত করা হয়। তাহলে চেতন স্তর কি? যে সকল মানসিক ক্রিয়াকলাপ ব্যক্তি সচেতনভাবে করে থাকে তাকেই কিন্তু ব্যক্তি চেতন স্তর বলে অভিহিত করা হয়। এই চেতন মনটি বাস্তব জীবনের সাথে সম্পর্ক রেখে চিন্তা ভাবনা করে ও কাজ করে। তাহলে কি এই চেতন মনটি বাস্তব জীবনের সাথে সম্পর্ক রেখে চিন্তা ভাবনা করে ও কাজ করে। এটি মনের ক্ষুদ্র অংশ। তাহলে চেতন স্তর কি? চেতন স্তর হলো যে সকল মানসিক ক্রিয়াকলাপ ব্যক্তি সচেতনভাবে করে থাকে
তাকে ব্যক্তি চেতন স্তর বলে, এবং এই চেতন মনটি বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক রেখে চিন্তা ভাবনা করে ও কাজ করে। এটি হলো মনের ক্ষুদ্র অংশ। এবার প্রাক চেতন স্তর। প্রাক চেতন স্তর কোনটি? চেতন ও অবচেতন, মনের মধ্যবর্তী স্তর হলো প্রাক চেতন স্তর। তাহলে চেতন স্তর এবং অবচেতন স্তর এই দুটির মাঝামাঝি হলো প্রাক চেতন স্তর, প্রি কনসিয়াস মাইন্ড। এই স্তরের চিন্তা বা কাজ সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না ঠিকই, কিন্তু এগুলি তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। তাহলে কি প্রাক চেতন স্তর হলো চেতন এবং অবচেতন মনের মধ্যবর্তী স্তর হলো প্রাক চেতন স্তর। এই স্তরের চিন্তা বা কাজ সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না ঠিকই, কিন্তু এগুলি তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। অবচেতন স্তর। অবচেতন স্তর কোনটি? ব্যক্তির মনের অধিকাংশ অংশ জুড়ে থাকে অবচেতন স্তর। ব্যক্তির মনের অধিকাংশ অংশ জুড়ে থাকে অবচেতন স্তর। এই স্তরেই ঈদের অবস্থান। ঈদ কি জিনিস আমরা জানব। এই স্তরে ব্যক্তির সম্পূর্ণ ভুলে যাওয়া স্মৃতি, কামনা, বাসনা, ইচ্ছা অবদমিত থাকে। ঈদই হলো আমাদের মধ্যে থাকা আসল প্রাণ শক্তি। তাহলে কি অবচেতন স্তরটি কি? ব্যক্তির মনের অধিকাংশ অংশ জুড়ে কিন্তু এই অবচেতন স্তর থাকে। এই স্তরেই হলো ঈদের অবস্থান। যদি এমসিকিউ আসে যে ঈদ কোন স্তরে থাকে? অবচেতন স্তরে। এই স্তরে ব্যক্তির সম্পূর্ণ ভুলে যাওয়া স্মৃতি, কামনা, বাসনা, ইচ্ছা অবদমিত অবস্থায় থাকে, অর্থাৎ প্রশমিত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে। এবার হলো সাংগঠনিক ধারণা দেখব। ফ্রয়েড মনের সাংগঠনিক ধারণা ব্যাখ্যার ক্ষেত্রে তিনটি ধারণার কথা বলেছেন, যথা: এক, ঈদ। এবার আমরা দেখে নেব ঈদ কি। ঈদ হলো সকল রকম মানসিক ক্রিয়ার উৎস। আমাদের যে মানসিক ক্রিয়াগুলি প্রতিনিয়ত তৈরি হচ্ছে তার উৎসই হলো ঈদ। ঈদের থেকেই কিন্তু সেগুলি জন্ম নিচ্ছে, যা অবচেতন স্তরে থাকে। আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে আমাকে শিক্ষক হতে হবে, বা বিভিন্ন কিছু ভবিষ্যতের যে বাসনা যেগুলি সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলিই হলো কিন্তু ঈদ, কিন্তু সেই অবচেতন মনে সেগুলো সুপ্ত অবস্থায় রাখে। এই ঈদের কাজ হলো ব্যক্তির কামনা, বাসনা, সুখভোগের চাহিদাকে পূরণ করা। এবং ঈদ কি করে? সে আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় যে কামনা, বাসনা, সুখভোগের চাহিদা থাকে সেগুলিকে পূরণ করা। ঈদ সুখভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। তাহলে ঈদ কিসের দ্বারা পরিচালিত হয়? সুখভোগের নীতি দ্বারা। ঈদ জন্মগতভাবেই ব্যক্তির মধ্যে তৈরি হয়, এটা কিন্তু জন্ম থেকেই থাকে। তাহলে ঈদ বিষয়টি কিন্তু খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। ঈদ হলো সকল রকম মানসিক যে ক্রিয়া আমাদের মধ্যে রয়েছে তার উৎসই কিন্তু ঈদ। ঈদের কাজ কি? ঈদের কাজ হলো ব্যক্তির কামনা, বাসনা, সুখভোগের চাহিদাকে পূরণ করা। ঈদ সুখভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। ঈদ জন্মগতভাবেই ব্যক্তির মধ্যে তৈরি হয়। এবার হলো অহম। ঈদের পরে আসলো অহমটা কি? অহম হলো মনের সেই অংশ যা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তাহলে অহম কি? অহম হলো মনের সেই অংশ যা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অহম সবসময় ঈদের চাহিদাকে সামাজিক পন্থায় বাস্তবে পরিণত করে। তাহলে অহম কি করে? অহম সবসময় ঈদের চাহিদাকে সামাজিক পন্থায়
বাস্তবে পরিণত করে। 3 বছর বয়স থেকে ব্যক্তির মধ্যে অহমের বিকাশ ঘটে। তাহলে অহমের বিকাশ কত বছর বয়স থেকে ঘটতে থাকে? 3 বছর বয়স থেকে কিন্তু অহমের বিকাশ ঘটে। তাহলে অহম হলো মনের সেই অংশ যা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ঈদ কিন্তু মনের মধ্যে থাকে, আর অহম কি? বাইরের জগতের সাথে ঈদ যে চাহিদাগুলিকে মনের মধ্যে সুপ্ত অবস্থায় রেখেছে সেগুলিকে পূরণ করা। অহম সবসময় ঈদের চাহিদাগুলিকেই সামাজিক পন্থায় বাস্তবে পরিণত করে। আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় যেগুলি রয়েছে সেগুলিকে বাস্তবে পরিণত করার কাজ হলো অহম। এই অহম ব্যক্তির মধ্যে কিন্তু 3 বছর বয়স থেকেই বিকশিত হয়। এবার হলো অধিসত্তা। অধিসত্তাটি কি জিনিস? অধিসত্তা ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে। তাহলে অধিসত্তার কি কাজ? অধিসত্তা ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে। সাধারণ ব্যক্তির মধ্যে অধিসত্তা 5 বছর বয়স থেকে গঠিত হতে শুরু করে। তাহলে অহম 3 বছর বয়স থেকে, আর অধিসত্তা 5 বছর বয়স থেকে কিন্তু শিশুর মধ্যে গঠিত হতে থাকে। এই অধিসত্তা ব্যক্তির মধ্যে নীতি এবং আদর্শ এগুলি তৈরি করে। পিতামাতা ও সমাজের নিকট থেকে ভালো মন্দ, ন্যায় নীতি, আদর্শ ইত্যাদি শিক্ষা লাভের মধ্যে দিয়ে অধিসত্তার বিকাশ ঘটে। তাহলে অধিসত্তার বিকাশটি কিভাবে হয়? পিতামাতা এবং সমাজের নিকট থেকে বা সমাজের কাছ থেকে ভালো মন্দ, ন্যায় নীতি, আদর্শ ইত্যাদি শিক্ষা লাভের মধ্যে দিয়ে কিন্তু অধিসত্তার বিকাশ ঘটে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। যে ক্লাসগুলি অলরেডি আপলোড হয়েছে তুমি দেখোনি, প্লেলিস্টে চ্যানেলে চলে যাও বা এই ভিডিওর ডেসক্রিপশানে যাও, সেখানে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকেও কিন্তু তুমি ক্লাসগুলিকে দেখে নিতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।